আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। এ পর্যায়ে আমরা আলোচনা করব ট্যাক্স নিয়ে, যেটিও আমাদের এই আমেরিকার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এবং এই বিষয়টি নিয়েই আজকে ট্যাক্সের বিশেষভাবে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে আছেন এনরোল এজেন্ট পারভেজ কাজী। তিনি কাকাতোয়া এজেন্সির কর্ণধার। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি কমিউনিটির সেবা করে যাচ্ছেন। শুরুতেই জানতে চাই, পারভেজ ভাই কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আমরা আজকে কোন বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব? আমরা কথা বলবো আজকে রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে এবং ট্যাক্সে এটার ইম্প্যাক্ট কি, কিভাবে ট্যাক্স ফাইলারদেরকে সাহায্য করে এবং হোয়াই রিটায়ারমেন্ট প্ল্যানিং, এটা নিয়ে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে। কারণ আমাদের ট্যাক্স বার্ডেন অনেকেরই বেশি থাকে। এটি কিভাবে সহায়ক হয় সেই পরিকল্পনাটি মূলত আলোচনা করব। এবং পারভেজ ভাই, আপনার কাছে আমি অনুরোধ করে রেখেছিলাম, এই যে ট্যাক্স সিজনের সময় আমাদের যে বিষয়গুলো সামনে আসে সেই বিষয়গুলো যেন পূর্ব পরিকল্পিতভাবে আমরা পরিকল্পনার মাধ্যমে করতে পারি, সেই তথ্যগুলো একটু ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ সারা বছর ধরে দিব। তো আজকে যেহেতু রিটায়ারমেন্ট নিয়ে কথা বলবো, শুরুতেই আপনি যদি একটু কিভাবে, মানে কোন কোন উপায়ে কিভাবে তারা করবেন সে বিষয়টি একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আবারও রিটায়ারমেন্ট প্ল্যান, এটা কিন্তু আমার খুব একটা প্রিয় সাবজেক্ট। প্রিয় সাবজেক্ট বলতে আমি বুঝি এটা যে আমরা এখন কাজ করছি, ওয়ার্কিং লাইফ আমাদের, আমরা যদি এখনই ভবিষ্যতের জন্য কিছু একটু একটু করে জমানো শুরু না করি, একদিন কিন্তু আমরা রিটায়ারমেন্টে চলে যাব। আমাদের বয়স বাড়তে থাকবে, আমাদের কর্মক্ষমতা কমবে এবং আমরা রিটায়ারমেন্টে যখন যাব, রিটায়ারমেন্ট ইয়ার্স এবং ওয়ার্কিং ইয়ার্স এর কিন্তু একটাই পার্থক্য। আমি যখন কাজ করছি, প্রতি সপ্তাহে আমার বাসায় একটা পে চেক আসছে, অথবা আমার কিছু ইনকাম আসছে এবং আমার লাইফস্টাইল, আমার প্রত্যেক দিনের এক্সপেন্সেস, খরচগুলো আমি মিট করতে পারছি। যখন আমি রিটায়ারমেন্টে যাব, নো মোর পে চেকস, আর কিন্তু পে চেকস আসবে না। এর অর্থ কি আমার খরচও আর কিছু নেই? না, আমার খরচ আছে এবং খরচ কিন্তু আরো বেড়েছে। আপনি যদি সিম্পল কস্ট অফ লিভিংটাই দেখেন, যেভাবে প্রতি বছর বাড়ছে, আজকে যদি আমার একটা কমফোর্টেবল লিভিং এর জন্য, ধরেন আমি 50 ইয়ার্স অফ এজে, আমার যদি $3,500 প্রয়োজন হয়ে থাকে মান্থলি, আমি যখন 65-তে অথবা 67-তে রিটায়ারমেন্টে যাব, সেম লাইফস্টাইল, একই লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে আমার কিন্তু তখন $6,000 দরকার হবে। অতএব আমি যদি এখন থেকে জমাতে শুরু না করি, আমি যদি শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপর নির্ভরশীল হই, তাহলে কিন্তু আমি আমার লাইফস্টাইল মেনটেন করতে পারবো না। এবং এই লাইফস্টাইল যদি মেনটেন করতে না পারি, বুড়ো বয়সে, আমি প্রায়শই এই কথাটা বলে থাকি আমার ক্লায়েন্টদেরকে, যে ওল্ড এজে গিয়ে আপনি ওল্ড গাই না হয়ে এল্ডারলি জেন্টলম্যান হওয়ার চেষ্টা করেন। দুটোর পার্থক্য হচ্ছে এই, দুজনেই 70 বছর বয়সের মানুষ, একজনের কাছে কিছু নেই, ফাইন্যান্সিয়ালি সে টোটালি ব্রেকডাউন, তাকে বলা হয় ওল্ড গাই। আর যিনি ফাইন্যান্সিয়ালি সচ্ছল, তাকে বলা হচ্ছে এল্ডারলি জেন্টলম্যান। তো আপনি ওল্ড এজে গিয়ে কি হতে চান? ওল্ড গাই হতে চান না এল্ডারলি জেন্টলম্যান হতে চান? এবং যদি এল্ডারলি জেন্টলম্যান হতে চান, আপনাকে কিন্তু পরিকল্পনা শুরু করতে হবে আপনার কর্মজীবনে। আপনি এই 65 বছর বয়সে গিয়ে ডিসাইড করতে পারবেন না, তখন কিন্তু আপনার হাতে সময় নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যে কেউ যদি $600 পার মান্থ রিটায়ারমেন্ট সেভিংসের রাখে
এটা যে কোনো কিছু হতে পারে, এটা আইআরএ হতে পারে, 401k হতে পারে, সোলো 401k হতে পারে, অথবা রথ আইআরএ হতে পারে, যে কোনো ভেহিকেলে যদি ওনারা রিটায়ারমেন্টে টাকাটা রাখেন $600 করে, এবং আমি ধরে নিচ্ছি S&P 500 খুব সেফ ইনভেস্টমেন্ট, 10% অফ রিটার্ন দিয়ে থাকে। আমি এখানে ক্যালকুলেট করেছি উইথ 8% রিটার্ন, এবং 30 বছর $600 করে যদি উনি রাখেন, এবং 30 বছর পর উনি যদি রিটায়ারমেন্টে যান, উনি $1 মিলিয়ন নিয়ে রিটায়ারমেন্টে যেতে পারবেন। তো দেখেন, এই অল্প টাকা, $600 মানে আপনি বছরে 7,200 করে দিচ্ছেন, এবং 30 বছরে আপনি $2 লাখ মতো সেখানে জমিয়েছেন, এবং আপনি কনজারভেটিভলি ইউজুয়ালি S&P 500 অ্যাভারেজে 10% রেট অফ রিটার্ন দিয়ে থাকে। আমি 8% ক্যালকুলেট করে দেখছি, এটা $1 মিলিয়ন উপরে আপনাকে বেনিফিট দিচ্ছে। তো প্রত্যেকের উচিত হবে, যারা এখন তাদের ইয়াং এজ ইন্ডিভিজুয়ালস অথবা যারা তাদের কর্মজীবনের মধ্য পর্যায়ে আছে, ইমিডিয়েটলি তাদের খোঁজ করতে হবে কি কি রিটায়ারমেন্ট প্ল্যান তাদের অ্যাভেলেবল আছে, কিভাবে তারা সেভ করবে। এবং রিটায়ারমেন্ট প্ল্যানের সবচেয়ে সুবিধা, 3টা খুব বড় সুবিধা। একটা হচ্ছে যেটা আপনার টাকাকে কম্পাউন্ডিং করতে সাহায্য করে, এবং এই যে টাকাটা বাড়ছে এটা ট্যাক্স ডেফার্ড গ্রোথ, মানে আপনি এই বাড়তি যেই বেনিফিটটা পাচ্ছেন অথবা আপনার প্রিন্সিপাল যে গ্রো হচ্ছে উইদাউট এনি ট্যাক্স কনসিকুয়েন্স, আপনি এটার উপরে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আর থার্ডলি হচ্ছে আপনার ট্যাক্স ডিডাকশন, আপনার ট্যাক্স পেমেন্ট কমে যাচ্ছে। সে ফর এক্সাম্পল আপনি $1 লাখ আর্ন করেন, উদাহরণস্বরূপ বলছি, আপনি $10,000 আপনার রিটায়ারমেন্ট প্ল্যানে রেখেছেন, আপনি কাজ করেন কোথাও 401k তে, এবং সেখানে $10,000 যদি ইয়ারলি আপনি রাখেন, আমি কিন্তু দেখছি ট্যাক্স ফাইল করতে গিয়ে আপনার ইনকাম 90,000। আপনি যদি 20% ট্যাক্স ব্র্যাকেটে হয়ে থাকেন, ফর এক্সাম্পল, আপনি কিন্তু $2,000 ট্যাক্স সেভ করে ফেললেন সেখানে। তারপর তো ট্যাক্স ডেফার্ড গ্রোথ এবং কম্পাউন্ডিং বলতে আমি বলছি যে আপনি $10,000 রেখেছেন, 10% রিটার্ন পেয়েছেন, ওটা হয়েছে পরবর্তী বছরে 11,000, আরো 10,000 দিয়েছেন, হয়েছে 21,000, আবার 10% রেটে যখন গেইন করেছে এটা এসে দাঁড়িয়েছে 2,100-তে। এইভাবে টাকাটা যে গ্রো হয়, এবং আপনি যদি 20, 25, 30 ইয়ার্স এইভাবে টাকা জমান, এবং এটাকে যদি খুব বেশি মানে অ্যাগ্রেসিভ কোনো ফান্ডে আপনাকে রাখতে হবে না, আপনি যদি একটু মডারেটলি কনজারভেটিভ S&P 500-কে মোটামুটি এটাকে কনজারভেটিভ এবং এটা সেফ ইনভেস্টমেন্ট বলে ধরে নেওয়া হয়, এখানে 10% রেট অফ রিটার্নে আপনি যদি গ্রো করতে পারেন আপনার টাকাটা, তাহলে $600 করে মাসে মাসে রাখলে আপনি 30 বছর পর $1 মিলিয়ন প্লাস নিয়ে আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। এই যে বিভিন্ন প্রকার ভেদ আছে, আমি একটু জেনে নিতে চাই কার জন্য কোনটি প্রযোজ্য। আপনি বলছিলেন সেফ এবং যেগুলো মডারেট সেখানেই ইনভেস্ট করা। এবং আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই, একটু ভাগ করতে চাই। অনেকে সেলফ এমপ্লয়েড, তাদের হয়তো প্রাতিষ্ঠানিকভাবে কোনো রিটায়ারমেন্টের ব্যবস্থা নেই। আবার অনেকে হয়তো গভর্নমেন্ট সেক্টরে জব করেন, তাদের হয়তো গভর্নমেন্ট সেক্টর থেকে একটি রিটায়ারমেন্টের প্ল্যান আছে। তো এক একজনের জন্য তো এক এক রকম হবে, তাদের জন্য কিভাবে আপনি পরামর্শ দিবেন, টিপস দিবেন? ধন্যবাদ। আমি এই
প্রসঙ্গটায় আসছিলাম, সেটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে দু ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে এমপ্লয়ার স্পন্সর্ড প্ল্যান। আপনি কোথাও কাজ করছেন, আপনার এমপ্লয়ারের কাছে রিটায়ারমেন্ট প্ল্যান অ্যাভেলেবল আছে এবং আপনি সেখানে পার্টিসিপেট করতে চান এবং আপনাকে সেখানেই পার্টিসিপেট করতে হবে এবং সেটাই আপনার জন্য উত্তম। এবং সেই পার্টিসিপেশনে দেখা গেছে যে ট্র্যাডিশনাল 401k এমপ্লয়াররা সাধারণত অফার করে থাকে, অথবা 403b প্ল্যান। এই দুইটা প্ল্যান খুব কমনলি অ্যাভেলেবল, প্রত্যেকটা এমপ্লয়ার এটা অফার করে থাকে এবং উইথ সাম ম্যাচিং কন্ট্রিবিউশন। অনেক সময় অনেক এমপ্লয়ার আপনি যেটা কন্ট্রিবিউট করছেন সেটার সাথে 1, 2, 3, 5%, 10% ওরা ম্যাচও করে থাকে। তার মানে আপনাকে এনকারেজ করছে এমপ্লয়ার টু পুট মানি ইন ইয়োর রিটায়ারমেন্ট প্ল্যান। এবং এখানে লিমিটটা হচ্ছে 24,500 পর্যন্ত আপনি সেই প্ল্যানে কন্ট্রিবিউট করতে পারবেন। এবং আপনি যদি 50-এর ঊর্ধ্বে বয়স হয়ে থাকে তাহলে অ্যাডিশনাল 8,100 আপনি আরো অতিরিক্ত দিতে পারবেন। তো তার অর্থ হচ্ছে আপনি টোটাল 32,500 পর্যন্ত সেখানে রাখতে পারবেন। আর 2026-এ এসে এখানে এক্সট্রা ক্যাচ আপ প্ল্যান, আপনার বয়স যদি 60-এর ঊর্ধ্বে হয়ে থাকে আপনি আরো অতিরিক্ত $3,000 রাখতে পারবেন। তার অর্থ হচ্ছে যে টোটাল $35,000 পর্যন্ত আপনি সেই প্ল্যানে ইয়ারলি কন্ট্রিবিউট করতে পারবেন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল 401k অথবা 403b প্ল্যান। এর পাশে আরেকটা প্ল্যান অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে রথ 401k অথবা রথ 403b। আমি ট্র্যাডিশনাল 401k, 403b এবং রথ 401k এবং 403b পার্থক্যটা একটু পরিষ্কার করতে চাই দর্শকদেরকে। সেটা হচ্ছে 401k ট্র্যাডিশনাল যেটা অথবা 403b, আপনি যখন টাকা রাখবেন এটা কিন্তু প্রি ট্যাক্স ডলার, তার মানে আপনি ইনকাম থেকে ওই অ্যামাউন্টটা ডিডাক্ট করতে পারবেন। রথ কিন্তু আপনাকে সেই সুযোগটা দেয় না। রথ 401k অথবা রথ 403b হচ্ছে পোস্ট ট্যাক্স ডলার, মানে আপনি যদি ট্যাক্স বেনিফিট এখন খুঁজতে চান তাহলে রথ অবশ্যই আপনার জন্য ভালো প্ল্যান না। কিন্তু রথের প্ল্যানটা হচ্ছে যারা যখন ডিস্ট্রিবিউশন নিবে, মানে রিটায়ারমেন্টের সময় যদি বেনিফিট খুঁজতে চায় তাদের জন্য হচ্ছে রথ 401 ও 403b। এই কারণে যেহেতু আপনি যখন টাকাটা উইথড্র করবেন আপনাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না। কিন্তু রেগুলার 401k এবং 403-তে আপনি আজকে যেটা প্রি ট্যাক্স কন্ট্রিবিউট করছেন ওটা যখন আপনি এনক্যাশ করবেন রিটায়ারমেন্টের সময় ওটা কিন্তু ট্যাক্সেবল ইভেন্ট, আপনাকে ওটার উপরে ট্যাক্স পে করতে হবে। আরেকটা প্ল্যান অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে 457b প্ল্যান। এটা হচ্ছে সাধারণত সরকারি কর্মচারী, স্টেট, লোকাল এমপ্লয়িজদের জন্য অথবা কিছু নন প্রফিট অর্গানাইজেশনের এমপ্লয়িদের জন্য। এবং এখানে তারা ঠিক 401k 403b মতো এখানে কন্ট্রিবিউট করতে পারে। এখন যারা ইন্ডিভিজুয়ালস তাদের অথবা সেলফ এমপ্লয়েড, যারা কোনো এমপ্লয়ি না, এমপ্লয়ের অধীনে কাজ করে না, তাদের জন্য কি কি আছে। একদম ইন্ডিভিজুয়ালস যারা
নিজেরাই কিছু করে চলছে অথবা যে কোনো এমপ্লয়ের সাথে কাজ করছে, সেখান থেকে কোনো রিটায়ারমেন্ট প্ল্যান অ্যাভেলেবল নাই, তাদের জন্য রয়েছে আইআরএ অথবা রথ আইআরএ। তারা ট্র্যাডিশনাল আইআরএ ওপেন করতে পারে এবং সেখানে 7,000 কন্ট্রিবিউট করতে পারে। 50-এর নিচে যাদের বয়স এবং 50-এর ঊর্ধ্বে যারা, তারা 8,100 কন্ট্রিবিউট করতে পারে এবং এটা ট্যাক্স বেনিফিট পেতে পারে। যারা রথ আইআরএ নিয়ে থাকে, ঠিক তেমনি আগে যেমন বললাম, রথ আইআরএ হচ্ছে পোস্ট ট্যাক্স ডলার দিয়ে ওপেন করতে হয়। তার মানে যখন কন্ট্রিবিউট করছে তখন কোনো ট্যাক্স বেনিফিট নেই, কিন্তু যখন তারা উইথড্র করবে তখন তাদেরকে কোনো প্রকার ট্যাক্স পে করতে হবে না। আর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালসদের জন্য আছে 3 ধরনের প্ল্যান। একটা হচ্ছে সেপ আইআরএ, সেলফ সিম্পলিফাইড এমপ্লয়ি পেনশন প্ল্যান, এটাকে বলা হয় সেপ আইআরএ। আরেকটা হচ্ছে সিম্পল আইআরএ এবং আরেকটা হচ্ছে সোলো 401k। আমি এক এক করে একটু বলি। সেপ আইআরএ হচ্ছে সাধারণত এটা সিম্পল টু এস্টাবলিশ, এটা খুব কমপ্লিকেটেড না এবং এটা অ্যাডমিনিস্ট্রেট করাও খুব সহজ এবং লেস এক্সপেন্সিভ। কিন্তু এখানে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম 25% অফ ইয়োর নেট সেলফ এমপ্লয়েড ইনকামকে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। সে আপনার ইনকাম হচ্ছে 100K নেট ইনকাম, আপনি সেলফ এমপ্লয়েড, এবং আপনি 25% পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবেন উইথ এ লিমিট অফ 72,000 অ্যানুয়ালি, 72,000 লিমিট, এবং 25% অফ ইয়োর নেট ইনকাম ফ্রম দ্য বিজনেস। এবং এখানে এমপ্লয়িরা কন্ট্রিবিউট করতে পারবে না, এমপ্লয়ারকেই এমপ্লয়ের জন্য কন্ট্রিবিউট করতে হবে এবং এমপ্লয়িরা পার্টিসিপেটও করতে পারে এই প্ল্যানে। এর পরবর্তী প্ল্যানটা হচ্ছে সিম্পল আইআরএ। এটাও ডিজাইন ফর স্মল বিজনেস উইথ 100 or fewer employees। স্মল কোনো বিজনেসের যদি এমপ্লয়ি 100-র অধিক হয় তাহলে সিম্পল আইআরএ তাদের জন্য প্রযোজ্য নয়। এটাও মানে স্মল বিজনেসের জন্য, এবং এখানে কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে 17,000 ইন 2026 এবং 50-এর ঊর্ধ্বে যারা, তাদের জন্য এই লিমিটটা হচ্ছে 18,100। এবং পরবর্তী প্ল্যানটা হচ্ছে সোলো 401k। এটা হচ্ছে ইউজুয়ালি হাই নেটওয়ার্থ স্মল বিজনেস ওনার অথবা সেলফ এমপ্লয়েড, এবং যার বিজনেসে কোনো এমপ্লয়ি কাজ করে না, সে নিজেই কাজ করে অথবা ওনারের স্পাউস কাজ করে, দুইজনে। এটা এমপ্লয়িরা এখানে থাকলে এটা অ্যালাউ করা হয় না সেই বিজনেসকে, সোলো 401k। এবং এখানে কন্ট্রিবিউশন লিমিট অনেক হাই, এবং এখানে যে ওনার, সে অ্যাজ এ সেলফ এমপ্লয়ার হিসাবে সে কন্ট্রিবিউট করতে পারে এবং সে এমপ্লয়ি হিসেবেও কন্ট্রিবিউট করতে পারে। এবং ম্যাচিং পার্ট ম্যাক্সিমাম আইআরএস যেটা অ্যালাউ করে যে এমপ্লয়ার ক্যান ম্যাচ 25% অফ দ্য এমপ্লয়ি কন্ট্রিবিউশন। সাধারণত এই বেনিফিটটা পাওয়ার জন্যই যারা অধিক কন্ট্রিবিউট করতে চায় তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। তবে সোলো 401k খুব সহজ না এটা অ্যাডমিনিস্ট্রেট করা, এটার কমপ্লায়েন্স ইস্যু আছে এবং সেই দিকে নজর রাখতে হবে।